প্রিয় শিক্ষার্থীগণ, বাংলা বিষয়ের অনলাইন ক্লাসে তোমাদের আবারও স্বাগতম জানাচ্ছি। আমি শাহরিয়া আল রশিদ, প্রভাষক, বাংলা বিভাগ, টঙ্গী সরকারি কলেজ। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি একই সাথে একাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্রের সিলেবাসের অন্তর্ভুক্ত এবং ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষের বাংলা বিষয়ের অন্তর্ভুক্ত। আজকে আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্ববিখ্যাত কবিতা ঐকতান সম্পর্কে তোমাদের বিস্তারিত আলোচনা করব। শিক্ষার্থীগণ, ঐকতান কবিতাটি পাঠ করে আমরা কি শিখতে পারি, অর্থাৎ ঐকতান কবিতাটির শিখনফল কি? ঐকতান কবিতাটি পাঠ করে বিচিত্র পৃথিবীর বৈচিত্র্যময় জনজীবনের সাথে কবির একাত্মতা প্রকাশ সম্পর্কে আমরা স্পষ্ট চিত্র দেখতে পাই। সমাজের প্রান্তিক ও শ্রমজীবী মানুষের কর্মের প্রতি শ্রদ্ধার স্বরূপ ঐকতান কবিতায় চিত্রিত হয়েছে। শিল্প সাহিত্য সৃষ্টিতে নিম্ন শ্রেণীর মানুষের প্রতি দায়বদ্ধতার গুরুত্ব উপলব্ধি করে কবির যে আত্মসমালোচনা ঐকতান কবিতায় তা উপস্থাপিত হয়েছে। শিক্ষার্থীরা, ঐকতান কবিতার কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কতিপয় তথ্য আমরা এবার জেনে নেব। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ভানুসিংহ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 1861 সালের 7 মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। তার পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। তার পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন 1941 সালের 7 আগস্ট কলকাতায়। পেশা জীবনে রবীন্দ্রনাথ ঠাকুর বহুমাত্রিক জ্যোতির্ময় প্রতিভার অধিকারী ছিলেন। তিনি একাধারে কবি, সাহিত্যিক, দার্শনিক, শিক্ষাবিদ, গীতিকার, চিত্রকর, নাট্যকার, অভিনেতা ইত্যাদি বহুমাত্রিক প্রতিভার অধিকারী ছিলেন। 1913 সালে গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান। রবীন্দ্রনাথ ঠাকুরের দীর্ঘ সাহিত্য জীবনে অসংখ্য গ্রন্থ রচনা করে তিনি বিশ্বব্যাপী সুখ্যাতি অর্জন করে গেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর সর্বমোট 56টি কাব্যগ্রন্থ রচনা করেছেন। তার উপন্যাসের সংখ্যা 12টি, নাটক লিখেছেন 29টি, তার গল্পগ্রন্থ 3টি, গল্পগুচ্ছ, গল্প স্বল্প এবং গল্প সপ্তক। রবীন্দ্রনাথ ঠাকুর বিজ্ঞান বিষয়ক লেখা লিখে গিয়েছেন যার নাম বিশ্ব পরিচয়। রবীন্দ্রনাথের ছোট গল্পের সংখ্যা 119টি। রবীন্দ্রনাথ কম বেশি প্রায় 2232টির মতো গান লিখে গিয়েছেন। রবীন্দ্রনাথের আঁকা ছবির সংখ্যা প্রায় 2000টি। রবীন্দ্রনাথ চমৎকার সব ভ্রমণ কাহিনী লিখেছেন যার সংখ্যা 9টি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার ঐকতান কবিতার মূল পাঠ এবং তার ব্যাখ্যায় চলে যাব। বিপুলাই পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত না নগর রাজধানী, মানুষের কত কীর্তি, কত নদী গিরি সিন্ধু মরু, কত না অজানা জীব, কত না অপরিচিত তরু, রয়ে গেল অগোচরে বিশাল বিশ্বের আয়োজন। চরণগুলোর ব্যাখ্যা হলো, এই পৃথিবী বিশাল এবং বিপুল, সেখানে জানার মতো অনেক কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু তার কতটুকুই বা আমরা জানি। দেশে দেশে বহু শহর রাজধানী আছে, মানুষের বহু কীর্তি, নদী পাহাড় সাগর মরুভূমি আছে এই বিশালাকার পৃথিবীতে। অসংখ্য অজানা জীব, অপরিচিত গাছপালা এখনো কবির জানার বাইরেই রয়ে গেছে, কবিতার সান্নিধ্যও পেলেন না। মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারই এক কোণ, সেই ক্ষোভে পড়ি গ্রন্থ ভ্রমণ বৃত্তান্ত আছে যাহে অক্ষয় উৎসাহে। এই চরণগুলোর ব্যাখ্যা হলো, এ বিশ্বকে জানার বা এ বিশ্বের জ্ঞান আহরণ করার আয়োজন বিশাল, কিন্তু কবির মন তারই ক্ষুদ্র এক কোণে জুড়ে থাকে। অর্থাৎ কবি এখানে তার জানার সীমাবদ্ধতাটুকু
অকপটে প্রকাশ করেছেন। কবি সেই জানার সীমাবদ্ধতার ক্ষোভে বই পড়েন, ভ্রমণ কাহিনী পড়েন, অর্থাৎ কবি হয়তো সকল দেশ, সকল রাজধানী, সকল অজানা কিছু জানতে পারেননি, এটা তার সীমাবদ্ধতা। কিন্তু তিনি তার সীমাবদ্ধতাটুকু দূর করার জন্য বই বা ভ্রমণ কাহিনী পড়েছেন, যাতে করে সমস্ত দেশ বা নগর না ঘুরলেও যাতে কবি সব জায়গা থেকে কিছু হলেও জ্ঞান অর্জন করতে পারেন। যেথা পাই চিত্রময়ী বর্ণনার বাণী কুড়াইয়া আনি, জ্ঞানের ধীনতা এই আপনার মনে পূরণ করিয়া লই যত পারি ভিক্ষালব্ধ ধন। এই চরণগুলোর অর্থ হল, কোনো কিছু সম্পর্কে বর্ণনাটা যদি চিত্রময়ী হয় বা যদি ছবির মাধ্যমে বর্ণনা করা হয়, তবে সেই বর্ণনাটা আমাদের মনে দাগ কেটে যায়। কবি এই চিত্রময়ী বর্ণনাগুলোকেই কুড়িয়ে আনেন। কবি আরও বলেছেন, তার জ্ঞানের দীনতা আছে, অর্থাৎ তিনি জ্ঞানের দিক থেকে গরিব, কিন্তু তারপরেও তিনি বিভিন্ন সূত্র থেকে জ্ঞান আহরণ করে তার জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ করার চেষ্টা করেন। কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার ঐকতান কবিতায় বলছেন, আমি পৃথিবীর কবি, যেথা তার যত ওঠে ধ্বনি, আমার বাঁশির সুরে সারা তার জাগিবে তখনই। কথাগুলোর অর্থ হল, কবি নিজেকে পৃথিবীর কবি হিসাবে ঘোষণা করেছেন এবং বলেছেন, মানুষ পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, কবির বাঁশির সুর অর্থাৎ কবিতার সুর সর্বত্রই সাড়া প্রদান করে। রবীন্দ্রনাথ আবারও বলছেন, এই স্বর সাধনায় পৌঁছিল না বহুতর ডাক, রয়ে গেছে ফাঁক। অর্থাৎ কবির কবিতার সুর সর্বত্র পৌঁছাতে পারেনি। কবির চাওয়া এবং তার কবিতার সুরে প্রান্তিক মানুষের পাওয়ার মধ্যে এখনো বিস্তর ব্যবধান বা ফারাক রয়ে গেছে। বলছেন, প্রকৃতির ঐকতান স্রোতে নানা কবি ঢালে গান নানা দিক হতে। রবি ঠাকুর বলছেন, তার মতোই আরো অনেক কবি বিভিন্ন দিক থেকে কবিতা রচনা করেন এবং সেই কবিতার সবগুলো পৌঁছে দিতে চান মানুষের কাছে। ঐকতান কবিতার পরের চরণগুলো হল, তাদের সবার সাথে আছে মোর এইমাত্র যুগ, সঙ্গ পাই সবাকার লাভ করি আনন্দের ভোগ। ব্যাখ্যা হল, ওই সকল কবির সাথেই রবি ঠাকুরের যোগাযোগ রয়েছে এবং তাদের সবার সঙ্গ পেয়ে কবি বরং আনন্দিতই হন। পাইনে সর্বত্র তার প্রবেশের দ্বার, বাধা হয়ে আছে মোর বেড়াগুলি জীবন যাত্রার। রবি ঠাকুর চাইলেও সেই সকল কবির সাথে মিশতে পারেন না, কেননা কবিগুরুর জীবনযাত্রা আর তাদের জীবনযাত্রায় যে এখনো ব্যবধান রয়েই গেছে। এখানে ধনী গরিব শ্রেণীর ব্যবধানের দিকেই ইঙ্গিত দেওয়া হয়েছে। চাষি খেতে চালাইছে হাল, তাঁতি বসে তাঁত বুনে জেলে ফেলে জাল, বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার, তারই পরে ভর দিয়ে চলিতেছে সমস্ত সংসার। এখানে কবি সমাজের প্রান্তিক বা শ্রমজীবী জনগোষ্ঠীর পেশাকে মর্যাদা দিয়েছেন এবং বলেছেন, তাদের কাজের উপর নির্ভর করে সংসার এগিয়ে যাচ্ছে। কবিতার কবিতায় বলছেন, অতি ক্ষুদ্র অংশে তার সম্মানের চির নির্বাসনে, সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে। অর্থাৎ হল, কবি এখানে বলছেন, তিনি সমাজের উচ্চ মঞ্চে আসন গ্রহণ করেছেন এবং সাধারণ প্রান্তিক জনগোষ্ঠীর সমাজ থেকে বিচ্ছিন্ন হয়েছেন। ফলে সেই উঁচু মঞ্চের সংকীর্ণ জানালা দিয়ে সাধারণ মানুষের এই বড় সমাজটিকে তিনি দেখতে পারেননি। কবি আবার বলছেন, মাঝে মাঝে গেছি আমি ওপাড়ার প্রাঙ্গণের ধারে, ভিতরে প্রবেশ করি সে শক্তি ছিল না একেবারে। অর্থ হল, কবি মাঝে মাঝে ওই সকল সাধারণ শ্রমজীবী জনগোষ্ঠীর পাড়ায় উঁকি দিয়েছেন, কিন্তু নানা সীমাবদ্ধতার কারণে তাদের সাথে ভালোভাবে যোগসূত্র রচনা করতে পারেননি।
কবি বলছেন, জীবনে জীবন যোগ করা, না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা। কবির কবিতা যদি জীবনের সাথে জীবনী যোগ করতে না পারে, অর্থাৎ ধনী গরিব, উচ্চ শ্রেণী নিম্ন শ্রেণীর মাঝে অপূর্ব মেলবন্ধনী তৈরি করতে না পারে, তবে সেই কবিতা মূল্যহীন। এসব প্রান্তিক মানুষকে শিল্প সাহিত্যের অঙ্গনে যোগ্য স্থান দিলেই কেবল সাহিত্য সাধনা পূর্ণতা পায়। ঐকতান কবিতার পরের চরণগুলো হলো, তাই আমি মেনে নেই সে নিন্দার কথা, আমার সুরের অপূর্ণতা, আমার কবিতা জানি আমি, গেলেও বিচিত্র পথে হয় নাই সে সর্বত্রগামী। চরণগুলোর ব্যাখ্যা হলো, কবি নিজের সীমাবদ্ধতাটুকু মেনে নিলেন। অনেকেই কবির নামে নিন্দে করত যে তিনি শুধু বাবু সাহেবদেরকে নিয়েই সাহিত্য রচনা করেন। কবি সেই নিন্দেটুকু মেনে নিলেন। কবি নিজেই জানেন তার কবিতা বিচিত্র পথে গেলেও সর্বত্র পৌঁছাতে পারেননি। কবি আবার বলছেন, কৃষাণের জীবনের শরীর যে জন, কর্মে ও কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন, যে আছে মাটির কাছাকাছি, সে কবির বাণী লাগি কান পেতে আছি। কথাগুলোর অর্থ হলো, কৃষকের জীবনের মতো যে জীবন অতিবাহিত করতে পারছে, সে সত্যিই কথায় ও কাজে আত্মীয়তা অর্জন করতে পেরেছে। প্রান্তিক জনগোষ্ঠীর তরে যে কবি গান করবেন, তার বাণীর প্রতি কবি কান পেতে থাকেন। ঐকতান কবিতার পরের চরণগুলো হলো, এসো কবি অখ্যাত জনের, নির্বাক মনের, মর্মের বেদনা যত করিয়া উদ্ধার। এই চরণগুলোর ব্যাখ্যা হলো, এখানে রবি ঠাকুর এমন কবিকে আহ্বান করেছেন যিনি এসব অখ্যাত মানুষদের জীবনকে আবিষ্কার করতে পারবেন। অর্থাৎ সাধারণ কর্মজীবী মানুষদের জীবনকে কবিতার দ্বারা তুলে ধরার কথা বলা হয়েছে। পাশাপাশি কবিগুরুর কবিতা সর্বত্রগামী না হওয়ার যে ব্যথা, সেই মর্মের ব্যথা উদ্ধার করার জন্য তিনি নতুন কবিকে আহ্বান করেছেন। ঐকতান কবিতার পরের চরণগুলো হলো, প্রাণহীন এদেশেতে গানহীন যেথা চারিধার, অবজ্ঞার তাপে শুষ্ক নিরানন্দ সেই মরুভূমি, রসে পূর্ণ করে দাও তুমি। যার অর্থ হলো যে সাহিত্যের ভুবন আনন্দহীন মরুভূমিতে পরিণত হয়েছে, কারণ সমাজের শ্রমজীবী মানুষেরা তার সাহিত্য সভায় উপেক্ষিত, তারা সাহিত্যে স্থান পায়নি। এজন্য কবি আহ্বান করেছেন নতুন আরেক কবিকে, যিনি এসব শ্রমজীবী মানুষদের স্থান দিবেন তার সাহিত্যের ভুবনে এবং সাহিত্য ভুবনের শুষ্কতাকে রসে পূর্ণ করে দিবেন। কবিতায় কবি বলছেন, অন্তরে যে উৎস তার আছে আপনারই, তাই তুমি দাও গো উদ্বারি। যার অর্থ, কবি বলছেন, হে নতুন কবি, তোমার অন্তরে যে রসের উৎস আছে তা তুমি উন্মুক্ত করে দাও। কবিতার ঐকতান কবিতায় আবার বলছেন, সাহিত্যের ঐকতান সঙ্গীত সভায় একতারা যাহাদের, তারাও যেন সম্মান পায়। অর্থাৎ সাহিত্যের সভায় যেখানে জীবনের সব যোগ করা হয়, সেখানে যেন অবজ্ঞাত বা উপেক্ষিত মানুষেরাও সম্মান লাভ করে। ঐকতান কবিতায় আবার দেখা যায়, কবি বলছেন, মুখ যারা দুঃখে সুখে, নতশির স্তব্ধ যারা বিশ্বের সম্মুখে, ওগো গুণী, কাছে থেকে দূরে যারা তাহাদের বাণী যেন শুনি। অর্থাৎ কবি বলছেন তিনি সেসব লোকদের বাণী শুনতে চান যারা কাছে থেকেও দূরে, যারা সুখ দুঃখ সহ্য করা নির্বাক মানুষ, যারা এগিয়ে চলা পৃথিবীতে এখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। ছাত্রছাত্রীদের যারা এতক্ষণ ধৈর্য ও মনোযোগের সাথে বাংলা বিষয়ের এই অনলাইন ক্লাস শুনেছ, তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।